স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH বারবার বলা হচ্ছিল নিয়োগ দুর্নীতির মাথায় কে বসে আছে, প্রশ্ন উঠছিল তো বারবার। মাথায় কে বসে আছে সেই নাগাল এবার হয়তো পেতে চলেছে সিবিআই। দুর্নীতির মাথার নাম উঠে আসছে এমন একজন ব্যক্তির কাছ থেকে, যে ব্যক্তিকে একদম এসএসসি চেয়ারম্যান হিসেবে বসিয়েছিলেন কে বা কারা জানেন? আজকে অত্যন্ত বড় বড় কয়েকটি আপডেট হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায়। একদিকে আমরা সকাল থেকে দেখিয়েছি মন্ত্রী চন্দ্রনাথ সিনহার এলাকায় তল্লাশি চালাচ্ছে ইডি, যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন ভেবে হয়তো মাথায় হাত চন্দ্রনাথ সিনহার, ভয় কাঁপছেন কিনা জানি না। অন্যদিকে আজকেই সিবিআই অফিসে গিয়ে সাক্ষ্য দিয়েছেন প্রাক্তন এসএসসি চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। বিস্ফোরক কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে। কি বলেছেন জানেন? পার্থ চট্টোপাধ্যায়ের সরাসরি চাপ দেওয়া নিয়ে কি বলেছেন জানেন? আজকে কিশলয়ের অগ্নিবাণে থাকবেন খোদ এসএসসির প্রাক্তন চেয়ারম্যান, নিজের মুখে বিস্ফোরক কথা বলবেন। হয়তো উঠে আসবে নিয়োগ দুর্নীতির মাথার নাম, এবং তারই সঙ্গে সঙ্গে আজকে থাকছেন সুমন মণ্ডল, চাকরিহারা, যিনি আজই দাবি করেছেন 10 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে যে চাকরিহারারা মারা গিয়েছে। তারা বলছেন রাজ্য সরকারের দোষে। এই সমস্ত হাই ভোল্টেজ ডিবেটে যাওয়ার আগে আপনাদের মনে করানোর জন্য, আমাদের প্রত্যেকের মনে করানোর জন্য, এই চাকরিহারাদের, এই চাকরি প্রার্থীদের দুরবস্থার টুকরো ছবি আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আরো একবার মনে করে নিই। চলুন। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। কিভাবে করব? যখন কেউ পথ দেখায়, পথের মধ্যেই পথ খুঁজে নেয়। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। এদিকে উৎসব চলছে, আমরা তো উৎসব করতে পারবো না, আমাদের উৎসব করার অবস্থা নেই, আমরা রাস্তায় বসে গেছি। চাকরিহারাদের কিংবা চাকরি প্রার্থীদের, এদের প্রত্যেককে রাস্তায় বসিয়েছে এই রাজ্য সরকার। শুধু রাস্তায় বসায়নি, পুলিশ দিয়ে পিটিয়েছে। শুধু লাঠি পেটা করেনি, পুলিশ পায়ের বুট জুতো দিয়ে, পা দিয়ে লাথি মেরেছে। এদের রাস্তায় আনার পিছনের ইতিহাসটা কি ছিল? পিছিয়ে যাই, মানুষের স্মৃতি কম, আমরা সবাই ভুলে যাই খুব দ্রুত। একবার মনে করে দেখি, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের তলায় থাক থাক নোট মনে আছে? হ্যাঁ, মনে আছে। শুধু পার্থ চট্টোপাধ্যায় কেন, একের পর এক নাম জড়িয়েছে। কুন্তল ঘোষ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের অন্যান্য সহযোগী যাদের নাম জড়িয়েছে, প্রত্যেকে কোথাও না কোথাও, প্রসন্নকে মনে আছে তো, প্রত্যেকে কোথাও না কোথাও তৃণমূল এবং তৃণমূল সরকারের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু বারবার প্রশ্ন উঠেছে, মাথাটা কি? কার মস্তিষ্ক প্রসূত এই বিস্তৃত দুর্নীতির জাল, যা এতটাই গভীরে গিয়েছিল যে লক্ষ লক্ষ এ বাংলার বেকার ছেলে মেয়ে তথা যারা চাকরি করছিল তাদেরকেও বেকার বানিয়েছে, তাদের রাস্তায় বসিয়েছে। তাদের চাকরি যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তাদেরকে ভাতার ব্যবস্থা করে দেবেন। আরে ভাতার ব্যবস্থা কেন? তাদের তো চাকরি পাওয়ার কথা। আসলে আপনার নেতৃত্বে, আমি প্রশ্ন করছি ম্যাডাম, প্রশ্ন করার অধিকার
জার্নালিস্টের আছে। আমি প্রশ্ন করছি মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম, আপনার মদতে দুর্নীতি হয়েছিল বলে সেই দোষটাকে ঢাকতে কি আপনি ভাতার ঘোষণা করেছিলেন? প্রশ্ন করছি ম্যাডাম, আপনি আপনার উত্তর দিতে পারেন, প্রশ্ন করার অধিকার আমার আছে। প্রাক্তন এসএসসি চেয়ারম্যান বিস্ফোরক তথ্য দিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছেন। কি বলেছেন আমি শোনাবো একটু পর, তার নিজের মুখে শুনবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি যোগ রয়েছে, আমি তাকেই প্রশ্ন করব। তবে তার আগে একবার বলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা ঘোষণা করেছিলেন, কোর্ট থেকে সেই ভাতা খারিজ করা হয়, আরও একবার সেই ভাতার খারিজ করার যে স্থগিতাদেশ সেটা বাড়িয়ে দেওয়া হলো। আমরা একবার শুনে দেখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তায় বসে থাকা চাকরিহারাদের কি বক্তব্য দিয়েছিলেন, কি প্রমিস করেছিলেন, শুনুন। এখন আপাতত আপনারা তো কেউ মাইনে পাচ্ছেন না, আপনাদের সংসার কি করে চলবে? এবং সেই জন্য আমি মনে করি যে আমাদের অনেকগুলো সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে, যেখান থেকে আমরা, যে মানুষরা তার পরিবার চালাতে পারে না, পরিজনদের অসুবিধে হয়, কারো বৃদ্ধা বাবা মা আছে, কারো সংসার আছে, মানবিকতার দিক থেকে ভেবে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে, আমি এডুকেশন ডিপার্টমেন্টকে নয়, চিফ সেক্রেটারি, লেবার মিনিস্টার এবং আমাদের যে আইনজীবী যারা আছেন দেবাঞ্জন মন্ডল সহ এর সবার সাথে কথা বলি, গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের, সেটা যদি ওরা রাজি হয় তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি। কত ভাতা দেবেন, কতজনকে ভাতা দেবেন? আপনার সরকার আসার পর যাদের যাদের জীবন নষ্ট হয়েছে তাদের সবাইকে ভাতা দেবেন? যাদের প্রাণ চলে গিয়েছে চাকরি হারানোর পর তাদেরকেও ভাতা দেবেন? তাদের স্ত্রীকেও ভাতা দেবেন? তাদের বাচ্চাদেরও ভাতা দেবেন? পুরো রাজ্যটাকে ভাতায় চালাবেন? আপনাদের সরকারকে কে ভাতা দেবে? টাকা কোথা থেকে আসবে? টাকাটা তো আমাদের সাধারণ মানুষের। আপনার মন্ত্রীরা দুর্নীতি করবে আর আপনি ভাতা দেবেন? প্রশ্ন করছি আমি, কারণ আপনার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন। এই মুহূর্তে ব্রেকিং নিউজ উঠে আসছে বীরভূম থেকে। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সকাল থেকেই আমরা দেখাচ্ছি গ্রেফতার হওয়ার আশঙ্কা থাকছে। বীরভূমে তল্লাশি, ইডি আধিকারিকদের এক কিষাণ মান্ডিতে তল্লাশি চালায় ইডি। প্রায় 7 ঘন্টা পর কিষাণ মান্ডি থেকে বেরোলো ইডি। কিষাণ মান্ডিতে লক্ষাধিক টাকার গরমিল পেয়েছে ইডি। একাধিক লেনদেনে পাওয়া যায়নি বৈধ নথি। এই কিষাণ মান্ডিতেই ফসল বেচেছেন দাবি করেছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বীরভূমের কাশিমনগরের ফুড সাপ্লাই অফিসে ইডি। চন্দ্রনাথ সিনহা মৎস্যমন্ত্রী থাকাকালীন দুর্নীতির অভিযোগ ওঠে। চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নিতে চায় ইডি। বিপুল সম্পত্তি, টাকার লেনদেন চন্দ্রনাথের কোথা থেকে এসেছে হিসেব দিতে পারছেন না। সেই সংক্রান্ত নথি দেখতে আজ বীরভূমে ইডি। বড় ব্রেকিং নিউজ আরও বিপাকে চন্দ্রনাথ সিনহা। আজকের হাই ভোল্টেজ ডিবেটে যাব, প্রশ্ন করব দুর্নীতির মাথাকে। আজকে খুঁজে বের করতে পারবো আমরা দুর্নীতির মাথাকে? প্রশ্ন করব যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও রয়েছেন প্রত্যেকে। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিথি আমার সঙ্গে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন চিত্তরঞ্জন মণ্ডল, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান। আমার সঙ্গে রয়েছেন শবনম দে, আইনজীবী। সুমন বিশ্বাস রয়েছেন চাকরিহারা। ফিরদৌস শামীম থাকবেন, আইনজীবী। আমি স্যার আপনাকে দিয়ে শুরু করবো। আপনি নিউজ মেকার আজকের। চিত্তরঞ্জন মণ্ডল, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান, তৃণমূল আমলে প্রথম চেয়ারম্যান। স্যার, আপনি কিশলয়ের অগ্নিবাণের দর্শকদের বলুন, 6টার স্লটে সবচেয়ে বেশি দর্শকরা এই শো দেখেন। আপনি আজকে বলুন, সিবিআই আপনাকে ডাকলো, আপনি সাক্ষ্য দিতে গেলেন, তারপর কি হলো? আমি একদম বেসিক থেকে শুনতে চাই স্যার আপনার মুখে। আমি বেসিক থেকেই বলি। সিবিআই চার্জশিট কমপ্লিট করেছে এসএসসি দুর্নীতি মামলায়, টিচার রিক্রুটমেন্টে। তার ফলে ট্রায়ালটা আজ থেকে শুরু হলো। আমি ছিলাম ফার্স্ট উইটনেস হিসাবে। আমি সিবিআইয়ের কাছে বক্তব্য, ওরা যা প্রশ্ন করেছিলেন তার উত্তর দিয়েছিলাম এবং সেসব নিয়ে প্রচুর আলোচনাও টিভিতে হয়েছে। আমি বলেছিলাম আজকে 161 সম্ভবত, আমি যদি ভুল না করি, ছিল সাক্ষ্য গ্রহণ পর্ব ছিল এবং সেখানে কেবলমাত্র
সিবিআইয়ের আইনজীবী স্যার আরেকটু জোরে যদি বলেন মাইক। হ্যাঁ, সিবিআইয়ের আইনজীবী ছিলেন এবং বাকি ডিফেন্স লয়াররা ছিলেন বেশ কয়েকজন। হ্যাঁ, তো প্রথমে সিবিআই তাদেরকে যা বয়ান দিয়েছিলাম সেগুলো জিজ্ঞেস করলেন, আমি তার উত্তর দিলাম, যা করার করেছি। তারপরে প্রতিপক্ষরা শুরু করলো, এবং একটা কথা বলি, আমার এইটা জীবনে প্রথম উইটনেস হিসাবে বক্সে আসা। কাজে আপনি জীবনে প্রথমবার উইটনেস হিসেবে বক্সে গেলেন আজ সিবিআইয়ের সামনে। হ্যাঁ, এবং সেটা বোধহয় মাননীয় জজ সাহেব বুঝতে পেরেছিলেন, তাই উনি আমাকে অনেকখানি সাহায্য করেছেন হাউ টু এক্সপ্রেস ইয়োরসেলফ। উনি প্রথমেই বলে দিয়েছেন যতটা সম্ভব, সবাই বলেছেন যে কম বলা, কারণ এক্সপ্লেনেশন দেওয়ার কোনো ওখানে স্কোপ নেই, কেবলমাত্র ইয়েস অর নো, ডাইরেক্ট অর ইনডাইরেক্ট, এই টাইপের ছোট ছোট আনসার দিতে হবে। আমি তাতেই গিয়েছিলাম। আর নাম প্রসঙ্গে বলি, নাম প্রসঙ্গে যা হয়েছে সেটা আমি বলবো না, আপনারা যেখান থেকে খবর পেয়েছেন নেবেন, কারণ এটা 161-এ বোধহয় হচ্ছিল সাক্ষ্য গ্রহণ। তার ফলে বাকি যেটা হয়েছে সবই ইয়েস নোতে হয়েছে, সিবিআইয়ের যা লেখা ছিল তার থেকে। আর যেটা অভিযোগ হিসাবে এসেছিল সেখানে যাদের যাদের নাম ছিল তাদের মধ্যে থেকে আমি বলেছিলাম সাম আর ডাইরেক্টলি লিঙ্কড, সাম আর ইনডাইরেক্টলি লিঙ্কড, এরকম ভাবে বলেছিলাম, যেটা জজ সাহেব। স্যার আপনি ভিতরে কি বলেছেন আমি জিজ্ঞেস করছি না, আমি জিজ্ঞেস করছি স্যার, এটা কি সত্যি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এসএসসি চেয়ারম্যান হতে বলেছিলেন? এইটা কি সত্যি? আমি কোর্টের পার্টেই যাচ্ছি না, আমি জেনারেলি জিজ্ঞেস করছি আপনাকে, এটা তো একটা বাস্তব সত্য, হ্যাঁ হতে পারে বা না হতে পারে। আমি একেবারেই বলি, আমি প্রথমটা উনি আমাকে ফোন করে বলেছিলেন যে আপনি চেয়ারম্যানের দায়িত্বটা নিন, আপনার বিদ্যে আছে, বুদ্ধি আছে, করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। তো অনেক অনুরোধ হওয়ার পরে আলটিমেটলি তো আফটার অল তো তিনি সিএম, এবং আমি তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের রাজ্য সভাপতিও ছিলাম, সেই হিসেবে আমি অনুরোধটা রেখেছিলাম এবং ঠিক করেছিলাম একটা কমপ্লিট করার পরে, এবং বলাই ছিল যে আমি ছেড়ে দেবো। কিন্তু তার আগেই, এবং অ্যাপয়েন্টমেন্টটা ছিল ফর 4 ইয়ার্স, কিন্তু আমাকে দু বছর 6 মাসের মাথায় কাছাকাছি আমাকে ছেড়ে দিতে হয়। তার মেন কারণ ছিল যে পার্থবাবু বাড়িতে ডাকেন, এবং আমি এই কথা আগেও বলেছি টিভিতে, এখনও বলছি, যে উনি আপনাকে বাড়িতে ডাকেন এবং বলেন আপনি ছেড়ে দিন, এবং যা ব্যবহার করেন সেটা আমার মোটেই ভালো লাগেনি, অত্যন্ত অশ্লীল, সে আর কথাগুলো আমি উচ্চারণ করতে পারছি না, করতে চাইছি না। তো যাই হোক, যখন যেহেতু আমি সাধারণভাবে এই চেয়ারম্যানের পোস্টটা হচ্ছে নমিনেটেড পোস্ট, এটা কোনো সিলেক্টেড পোস্ট নয়, সিলেকশন করা হয়নি। সরকার বলে গভর্নর নমিনেট করেন, প্রিন্সিপাল সেক্রেটারি কমিউনিকেট করেন, সেই কন্ডিশন অনুসারে আমি অ্যাকসেপ্ট করেছিলাম, এবং সেটা যাদবপুর ইউনিভার্সিটি লিয়ে নিয়েছিলাম। লিয়ে নিয়ে আমার চাকরিটা ছিল যাদবপুর ইউনিভার্সিটিতে 31 মে 2013, কিন্তু আমি যেহেতু লিয়ে নিয়েছিলাম সেজন্য রিএমপ্লয়মেন্ট আমাদের ছিল 2+1+1+1, এইভাবে রিএমপ্লয়মেন্টে আমাদের চাকরিটা 65 ইয়ার্স হয়। কিন্তু যেহেতু আমি লিয়ে নিয়েছিলাম সেই জন্য আমি আর রিএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করিনি। স্যার আপনি বললেন মুখ্যমন্ত্রীর তরফ থেকে ফোন এসেছিল, আপনাকে অনুরোধ করা হয় এসএসসি চেয়ারম্যানের পদটা গ্রহণ করতে। আমি আপনাকে দ্বিতীয় একটা প্রশ্ন করছি স্যার, জেনারেল প্রশ্ন, আপনি আগেও বলেছেন, আমি আরও একবার জানতে চাইছি, পার্থ চট্টোপাধ্যায় আপনাকে চাপ দিয়েছিলেন দুর্নীতি করতে, এই কথাটা আপনি বলেছেন, আমি আরও একবার জানতে চাইছি কিভাবে চাপ দিয়েছেন, শুনুন, কি বলেছেন? কিছু কিছু চাপ হয় ডাইরেক্ট, কিছু কিছু হয় ইনডাইরেক্ট। কেউ ছিল ডাইরেক্ট চাপ দিয়েছিলেন, কেউ ইনডাইরেক্ট চাপ দিয়েছিলেন। কারণ ধরুন, এই যে প্রেসারাইজ করা, রিজাইন করার কারণটা কি? যদি ফেয়ারলি স্কোয়ারলি রিক্রুটমেন্ট হয়ে থাকে তাহলে তো প্রশংসা পাওয়ার কথা, এবং তাহলে তো রিওয়ার্ড পাওয়ার কথা। লোকে ভালো কাজ করে যে পানিশমেন্ট পায়, আমি হচ্ছি বোধহয় তার প্রথম উদাহরণ। যার ফলে হলো কি, আমি রিএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই না করার জন্য আমার প্রায় 4.5 বছরের প্রফেসরের মাইনেটা আমি আর করতে পারিনি, এবং সেই পয়সাটা আমাকে লুজ করতে হয়েছে। এতটা ক্ষতি স্বীকার করেও আমি কিন্তু কোনোভাবেই কোনো দুর্নীতিকে প্রশ্রয় দিতে চাইছিলাম না, চাইছি না, চাইবও না কোনো। তার একটাই কারণ, শিক্ষক দুর্নীতি যদি মেধাভিত্তিক না হয় তাহলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, পাবলিক যে এডুকেশন সিস্টেম সেটা হবে না। তাছাড়াও আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ধরুন যে একটি ছেলে, যে ভালো ছেলে চাকরি পেল, কারণ আপনার হাতে তো 45,000 চাকরি, অ্যাপ্লিকেন্ট 6 লাখের কাছাকাছি, বেশিরভাগকে তো ফিরে যেতে হবে। কিন্তু তারা যদি দেখে যে একটা ভালো ছেলে রিক্রুটমেন্ট হয়েছে,
তার মানে জাস্টিস পাওয়া যায়, তাহলে তারা পড়াশোনা আরও করবে, কাজেই তখন পড়াশোনার স্ট্যান্ডার্ডটাও বাড়বে। এটা হচ্ছে ওয়ান সর্ট অফ সোশ্যাল ম্যানেজমেন্ট অফ ফ্রাস্ট্রেশন। ঠিক, এই দুটো উদ্দেশ্যেই আমি করেছিলাম এবং সেখান থেকে আমি একটা পয়েন্টেও আমি রিটার্ন করতে রাজি ছিলাম না, আগেও ছিলাম না। আপনি দুর্নীতি করতে চাননি, সেই জন্য আপনাকে সরানো হয়েছে। আপনি দুর্নীতি করলে লোকে সরানো হয়, দুর্নীতি করলে লোককে সরানো হয়, যে আপনি দুর্নীতি করছেন আপনি ছেড়ে দিন, আপনাকে দুর্নীতি করেননি বলে সরানো হয়েছে। কারণ শুনুন, প্রথম কথা শুনুন, আমি এই যে ধরুন ডুপ্লিকেট ওএমআর দেওয়া, কার্বনলেস ডুপ্লিকেট, তাই তো, এইটা শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের প্রথম কোনো টেট মানে ইয়েতে পরীক্ষা দিলে যে সিটগুলো থাকে ওএমআর সিটে পরীক্ষা দিলে আগেও কোথাও হয়নি, এই প্রথম করেছিলাম। এবং সেটাতে করেছিলাম কি, ডুপ্লিকেটটা দিলে কি হবে, ছেলেরা নিজেদের নিয়ে চলে যেতে পারে। পরীক্ষার আগে উত্তরপত্রগুলো যে মুহূর্তে ওয়েবসাইটে দেওয়া হবে সঙ্গে সঙ্গে সে দেখেই বুঝে যাবে যে সে কত পেয়েছে। প্রথম করেন, আমি প্রথম করি। স্যার বাকিদের কাছে যাওয়ার আগে আমি একটা ছোট্ট করে প্রশ্ন, আমি আর একটু বলে নিই। হ্যাঁ স্যার, আর একটু বলে নিই। দেখুন 12 সালে ওএমআর নেওয়া হলো, সুন্দরভাবে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল, পুরস্কারের জায়গায় তিরস্কার হয়ে আমাকে পেনাল্টি পেতে হলো, কিছু কম্প্রোমাইজ করতে না চাওয়ার জন্য, নাম্বার 1। সেকেন্ড পয়েন্ট যেটা বলতে চাইছি, 16 সালে হঠাৎ ওএমআর এর ডুপ্লিকেট দেওয়াটা বন্ধ হয়ে গেল, হয়নি। আবার 25 সালে এসে ওএমআর এর ডুপ্লিকেটটা দেওয়া হলো, তার মানে একটা পরীক্ষায় ডুপ্লিকেট দেওয়া হলো, কার্বনলেস ডুপ্লিকেট, মাঝখানেরটাই তুলে দেওয়া হলো না, আবার 25-এ দেওয়া হলো। তার মানে ওই ডুপ্লিকেট দেওয়াটাই ছিল কারেক্ট প্রসিডিওর, এটা সরকার বুঝতে পেরেছে, তাই তো অ্যাকসেপ্ট করেছে, না তো সে 16 সালে। আজকে আমার যেটা ফ্রাস্ট্রেশনের কারণ সেটা হচ্ছে, আজকে যদি 16 সালে ডুপ্লিকেট ওএমআরটা দেওয়া থাকতো, তাহলে যোগ্য শিক্ষকরা প্রডিউস করে বলতে পারতেন আরো বুক ঠুকে যে আমরা যোগ্য, তখন এসএসসি চাক বা না চাক যোগ্য অযোগ্যটা সেপারেট করা যেত। ঠিক স্যার, আমার একটা ছোট্ট প্রশ্ন স্যার, মানে প্রত্যেক মানুষের তো একটা ইনটিউশন থাকে, কিছু মনে হয়। মুখ্যমন্ত্রী আপনাকে বললেন ফোন করে যে আপনি চেয়ারম্যান হন, তার পরবর্তীকালে পার্থ চ্যাটার্জি সহ কয়েকজন আপনাকে চাপ দিতে লাগলেন দুর্নীতি করতে, প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক। আপনার কি মনে হয়, মুখ্যমন্ত্রীর কোনো রোল, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রোল ছিল না এতে? এটা হতে পারে কখনো? দেখুন একটা জিনিস আপনাকে বলি, আপনি যদি রাজনৈতিকভাবে দেখেন তাহলে দলটাকে ভালো করে বুঝতে হবে। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে পার্থ চ্যাটার্জি করার পরে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। এরপর কি সিদ্ধান্ত হবে সেটা আমি এই এখন ওপেনলি বুঝতে পারছি। স্যার আপনি গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, আপনি পার্থ চ্যাটার্জি আপনাকে চাপ দেওয়ার পর আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি, এটা বললেন স্যার আপনি। কিশোর অগ্নিবাণে আজকে প্রথম অগ্নিবাণ, প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে, বাকিদের কাছে যাব প্রথম অগ্নিবাণ নিয়ে। প্রথম অগ্নিবাণ, প্রথম প্রশ্ন, এবার টান পড়েছে দুর্নীতির মাথায়, দুর্নীতির মাথায় টান পড়েছে যখন সম্পূর্ণ স্ট্রাকচারটা এবার ভেঙে পড়বে। ফিরবো আলোচনায়, আমি সুমন বাবুর কাছে যাবো। সুমন বাবু, আজকে প্রেস কনফারেন্স শুনছিলাম, আপনারা 10 কোটি টাকার দাবি করেছেন যাদের মৃত্যু হয়েছে চাকরিহারাদের, আপনারা এসএসসি অভিযানের ডাক দিয়েছেন, কিন্তু দেখুন সূত্র ধরে পিছোতে থাকি যদি, এই আমার পাশে চিত্তরঞ্জন বাবু যে কথাগুলো বলছেন ওটা হচ্ছে শুরু, মুখ্যমন্ত্রীর ফোন, পার্থ চ্যাটার্জির চাপ, এই শুরু থেকে এসে আজকে আপনাদের এই অবস্থা। স্যার মাথায় টান পড়েছে, নাম উঠে আসছে, বলুন সুমন বাবু। দেখুন, আমরা এসএসসি 2016 প্যানেলের গত 22শে এপ্রিল 2024-এ আমাদের চাকরি চলে যাওয়ার পর থেকে আমরা প্রতিনিয়ত যে রাস্তার লড়াই, যোগ্য তালিকা চেয়েছি, দেয়নি, বারবার গড়িমসি করেছে, মাননীয় সুপ্রিম কোর্টে মামলা চলেছে, প্যানেল বাতিল। আমাদের এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশে 1806 জন যারা অযোগ্য শিক্ষকের আংশিক তালিকা প্রকাশিত হয়েছে। আমরা গত 1 সেপ্টেম্বর এসএসসির মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের সাথে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে 5 সদস্যের প্রতিনিধি আলোচনায় বসি, দাবিসমূহ তুলে দিই। আলোচনা হয়, বলেন যারা বিদ্যালয়ে যাচ্ছেন শিক্ষকদের ক্ষেত্রে বেতন পাচ্ছেন তারা যোগ্য, তাহলে আমরা বলি সেই তালিকা কেন দিচ্ছেন না, কেন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হচ্ছে না, কেন যোগ্য শিক্ষাকর্মীরা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের মুখের খাবার কেড়ে নিয়েছে সরকার।
আজকের আপনি যে কথা দিয়ে শুরু করলেন, আমাদের যোগ্য শিক্ষক সুবল সোরেন চলে গেছে, সন্তোষ দা, প্রশান্ত দা, উজ্জ্বল দা শিক্ষাকর্মী চলে গেছে, এদের পরিবারের দায়িত্ব নিতে হবে, এদের পরিবারকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। না ভাতা দেবেন মুখ্যমন্ত্রী? কেন ভাতা দেবে? ভাতা দেবেন কেন? মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কেন এই যে পরিযায়ী শ্রমিক, মুখ্যমন্ত্রী ABCDEF প্ল্যান ছিল তো, কোথায় গেল সেই প্ল্যান? এই যে ABCD প্ল্যান, এটাই বলছি, সবাইকে ভিক্ষুক বানানোর চেষ্টা করছে। আজকের জনগণের ট্যাক্সের টাকা খরচা করে যোগ্য অযোগ্যদের বাঁচানোর জন্য কলকাতা মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গায় লড়ছে। আজকে ভাতা দিতে চেয়েছিল, মুখ্যমন্ত্রী নবান্নে ঘোষণা করছেন, দিতে পেরেছেন? কারণ জনগণের ট্যাক্সের টাকা খরচা করে অযোগ্যদের ভিক্ষাবৃত্তি দেওয়া যায় না। মহামান্য কলকাতা হাইকোর্ট আজকে বলে দিয়েছে, যথার্থই বলেছে। আমরা যোগ্য শিক্ষাকর্মীদের বলছি, তাদের দুঃখ, অনেক যন্ত্রণা, সন্তানদের কি খেতে দেবে জানা নাই, তারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের বেতন বন্ধ করে রেখেছে, মারছে, অ্যারেস্ট করছে। এই যে এই সরকার চোর, এত ধূর্ত, এত মিথ্যাবাদী। রাজ্যের মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের সভামঞ্চে বলছে কারোর চাকরি যাবে না, সভায় দাঁড়িয়ে বলছে 10 লক্ষ চাকরি রেডি, ডবল চাকরি রেডি, বিধানসভায় বলছে 5 লক্ষ শূন্যপদ রয়েছে, নিয়োগ দিচ্ছে না। তারই আমলে নিয়োগ হয়েছে SSC 2016 প্যানেল। চাকরি খেকো সরকার, এই সরকার যোগ্য শিক্ষকদের চাকরি খেয়ে নিচ্ছে, শিক্ষাকর্মীদের চাকরি খেয়ে নিচ্ছে। সেই সঙ্গত কারণেই সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে একটা পরীক্ষা হয়েছে 7 ও 14 সেপ্টেম্বর। সেই পরীক্ষায় নতুন চাকরি প্রার্থীরা বসেছে, সুতরাং আরও যাতে আপ টু ডেট ভ্যাকান্সিতে নিয়োগ হয়, স্বচ্ছভাবে নিয়োগ হয়, তাই আগামী 23শে সেপ্টেম্বর SSC অভিযান। আমরা বলছি 23শে সেপ্টেম্বরের SSC অভিযানের প্রয়োজন নেই। মাননীয় মুখ্যমন্ত্রী, পারিপার্শ্বিক পরিস্থিতি, পৃথিবীর ইতিহাস, দুর্নীতিগ্রস্তদের যে কি করুণ ভয়াবহ পরিণতি হয়েছে, সেটা থেকে শিক্ষা নিন। যোগ্য শিক্ষকদের, শিক্ষাকর্মীদের অবজ্ঞা অবহেলা করার ফল এই সরকারকে ভুগতে হবে। সুতরাং 22শে সেপ্টেম্বরের মধ্যে 2025 এই রাজ্য সরকার, এই চোর SSC যোগ্য শিক্ষকদের তালিকা দিয়ে দিক, আপ টু ডেট ভ্যাকেন্সি দিয়ে দিক, ওই SSC অভিযানের প্রয়োজন থাকবে না। আমরা রাজ্যের সমস্ত বিরোধী রাজনৈতিক দল, সমাজের প্রতিবাদীকামী, মুক্তিকামী মানুষ, সমস্ত অংশের মানুষ, সমস্ত অংশের রাজনৈতিক মানুষ, মায়েরা, বোনেরা, ছাত্র যুব, আপনারা আসুন দুর্নীতির বিরুদ্ধে এই আপসীন ধারার লড়াইয়ে আপনারা অংশগ্রহণ করুন পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য। সুমনবাবু, মাথায় টান পড়েছে কিনা? মাথায় টান পড়েছে বলে এত কথা, এত পদ্ধতি, ভাতা দেওয়ার চেষ্টা, হ্যাঁ, এগুলো কেন হচ্ছে? দাদা একটা লাস্ট, মাথায় টান বলেছেন তো, দেখুন মাথায় তো টান পড়েইছে, মাথায় তো টান পড়বেই। আমরা বলছি, একটা প্রসঙ্গ তুলে বলি, আমরা এতদিন সুমন বিশ্বাসরা, যোগ্য শিক্ষকরা, শিক্ষাকর্মীরা যে আন্দোলন লড়েছে, কোথাও ভায়োলেন্স হয়নি, কোথাও অশান্তি হয়নি। তার কারণ আমরা অশান্তি চাইনি। আমরা চোর রাজ্য সরকারকে বলছি, পরিষ্কারভাবে, সচেতনভাবে বলছি, আমরা অশান্তি চাইনি বলে অশান্তি হয়নি। যোগ্য শিক্ষক শিক্ষিকার তালিকা দিয়ে দিন, আপ টু ডেট ভ্যাকান্সি করুন, মেধার ভিত্তিতে নিয়োগ করুন, নইলে পৃথিবীর ইতিহাসগুলো চর্চা করে দেখুন। আমরা লাঠি নিয়ে SSC অভিযানে যাইনি, আগামী 23 তারিখও যাব না, 23 তারিখও যাব না, কিন্তু আমাদেরকে অবজ্ঞা করলে তার পরিণাম হবে। আমি শবনমদির কাছে যাওয়ার আগে, স্যার, SSC যোগ্যদের তালিকা প্রকাশ করা সম্ভব কি সম্ভব না যদি চায় SSC? আমার নিজের ধারণা কোথাও না কোথাও এর একটা ট্রেস পাওয়া গেলেও যেতে পারে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, সত্যিকার পাওয়া যাবে কিনা। অরিজিনাল কপি তো পাওয়া যাবে না, দ্যাট ইজ বিন ডিস্ট্রয়েড, কিন্তু কোথাও না কোথাও কপি একটা আছে, সার্চ করলে সেটা কিন্তু, এই দায়িত্বটা কিন্তু SSC নিতে পারতো, নেওয়া উচিত ছিল, কিন্তু কেন নিলেন না আমি বলতে পারবো না। কেন নিলেন না কারণ সেই তালিকা চলে যাচ্ছে একদম মাথায়। কারণ নিচ থেকে শুরু করে টান দিলে, কান টানলে মাথা আসে, তাই নয় কি শবনম ম্যাডাম? প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী যখন পাবলিক স্পেস থেকে বলেন যে বেচারা এতদিন চাকরি করে এখন অযোগ্য হয়ে গেছে, তাদের একটা ব্যবস্থা করে দেব। আচ্ছা, বক্তব্যটা শোনাই, তারপর যাব শবনমদির কাছে, শুনুন। আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। আমার মনে হয় আপনারা নিশ্চিন্তে থাকুন।
শবনম ম্যাডাম, মুখ্যমন্ত্রী ফোন করে কাউকে বলেন আপনি এসএসসি চেয়ারম্যান হন, তারপর তাকে পার্থ চট্টোপাধ্যায় পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে চাপ দেন দুর্নীতি করতে, দুর্নীতি না করাতে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং তার পরবর্তীকালে কনসিকুয়েন্স যা হওয়ার পরে মুখ্যমন্ত্রী বলেন অযোগ্যদের ব্যবস্থা আমরা করে দেব। একদম স্পষ্ট হয়ে যাচ্ছে না কার প্রত্যক্ষ মদতে এই সমস্ত দুর্নীতি হয়েছে শবনম ম্যাডাম? যে প্রসঙ্গে আজকে তুলছ সেটা হচ্ছে এখনো বিচারের দিন। চিত্তরঞ্জন মণ্ডলবাবুকে এখন সাক্ষী হিসেবে ডাকা হয়েছে কেন? এটা একটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে কেন তাকে উইটনেস সামন করেছে এবং বিভিন্ন লোককে করবে, সেইভাবে বিচার চলছে। বিচারে কোনো স্মুথলি চলছে, সেখানে কোনো ইন্টারফারেন্স হচ্ছে না। আর এই সুমনদা যেটা বলছেন, সুপ্রিম কোর্ট অলরেডি মনিটরিং করে দিয়েছে কে কোয়ালিফাইড কে আনকোয়ালিফাইড, এবং সেইখানেতে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন যে ফার্স্ট প্রেফারেন্স ক্যান্ডিডেটস কোয়ালিফাইড, তাদের আগে সেভাবে তারপরে প্রেফারেন্স হচ্ছে যারা আনকোয়ালিফাইড, এবং আনকোয়ালিফাইড কিভাবে দুটোই প্রেফারেন্স আছে হয়েছে সেটা উনি বলেছেন আমি দেখব, সেইভাবে দেখে সেইভাবে আর বলা হলে আমি নিশ্চয়ই বলবো। আমি বিমলদার কাছে যাব, ঠিক আছে শেষ করুন। হ্যাঁ, তো এখন সুমনদা যেটা করছেন এখানে তিনি বাংলাদেশের সেই রাজনীতি তুলে আনছেন। না না, সুমনদা বাংলাদেশের কোনো কথা বলেননি, দেশের কথা বলেননি ম্যাডাম, অসত্য কথা বলবেন, অসত্য কথা বলবেন না। দেখুন, না কোনো দেশের কথা বলবেন না। আমরা যে আন্দোলন লড়েছি সেই আন্দোলনে কোথাও অশান্তির গল্প নেই, সুতরাং আমরা অসত্য ভাষণ আপনি দেবেন না, আমি দয়া করে অনুরোধ করব। আমাদের যোগ্য তালিকা দিয়ে দিন ম্যাডাম, ছোট্ট একটা উত্তর চাইছি, আমাদের যোগ্য তালিকা দিয়ে দিন, যেখানে আপ টু ডেট ভ্যাকেন্সি দিয়ে দিন, আমরা ঘরে চলে যাব, আমরা ঘরে চলে যাব, আমরা ঘরে চলে যাব, আমাদের যোগ্য তালিকা দিয়ে দিন, আপ টু ডেট ভ্যাকেন্সি বলা হয়েছে। রাজ্য সরকার কি বুঝতে পারছে না আমরা কি বলছি? তারা কি রায় বোঝে না? ভৎসনা করেছে সুপ্রিম কোর্ট। বিরোধীরা সিপিএম বিকাশ ভট্টাচার্য যেটা গিয়ে সেখানে স্টে করে আনছে, দুর্নীতিটা করতে বলেছিল কে, চাকরিটা চুরি করলো কে, এটা কেন করে আনছে? চাকরিটা তাদের বিরুদ্ধে আপনারা স্টেটমেন্ট দিন, চাকরিটা চুরি করলো কে, দুর্নীতিটা করলো কে, চাকরি চুরি করলো কে? আচ্ছা শেষ করুন শবনম ম্যাডাম, আমি বিমলদার কাছে যাব। আমার প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাপ্লিকেশন করা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে একজনকে বলেন আপনি এসএসসি চেয়ারম্যান হন, তারপর পার্থ চ্যাটার্জি তাকে ফোন করে চাপ দেন দুর্নীতি করতে। আপনি কানেকশনটা বুঝতে পারছেন না ম্যাডাম? এটা সাবজুডিস, এটা বিচারাধীন, বিচারাধীন তো বটেই, তাই বলে কি রাস্তায় আন্দোলন হবে না? আমরা কোনো কথা বলবো না, প্রশ্ন তুলবো না ম্যাডাম? চিত্তরঞ্জন বাবুকে প্রুফ করতে হবে, উনি যে কথাটা বলছেন সেটা প্রুফ করতে হবে, কোর্টেও প্রুফ করতে হবে উনি যেটা বলছেন সেটা। চিত্তরঞ্জন বাবু যখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কল এসেছিল বা পার্থ চট্টোপাধ্যায় চাপ দিয়েছিল, উনি কি না ভেবে বলছেন? আপনি বাচ্চা ভাবছেন চিত্তরঞ্জন বাবু? ওনাকে প্রুফ দিয়ে বলতে হবে, উনি নিশ্চয়ই প্রুফ দিয়ে বলছেন। চিত্তরঞ্জন বাবু সামনে বসে আছেন, উনি যাই বলুন, আমি বিমলদার কাছে যাব। অন এয়ারে এখানে স্টুডিওতে বলে লাভ নেই, এখানে উনি সিবিআই কোর্ট স্পেশাল কোর্টে গিয়ে যা বলেছেন তাই নিয়ে আলোচনা হচ্ছে। আমি কোর্টের কথা ছেড়ে দিলাম ম্যাডাম, আমি ছেড়ে দিলাম। আমি জাস্ট একটা কথা জাস্ট ম্যাডামকে বলতে চাই, অযোগ্যদের হয়ে সাপোর্ট করে মুখ্যমন্ত্রী পাবলিকলি কথা বলেন, এতে কি প্রমাণিত হয় ম্যাডাম? একটা জাস্ট কথাই, এই একটা সেন্টেন্স বিমলদা বলেন এখনো। দেখুন আজকে ম্যাডাম রিকোয়েস্ট করছি, আই রিকোয়েস্ট ইউ, আমাদের এই মুহূর্তে এই চোর এসএসসি ম্যাডাম 1806 জন অযোগ্য তালিকা দিয়েছে, তাহলে বাকি কোথা থেকে এলো? না মোদি কোথায় চুরি করলো? প্লিজ প্লিজ প্লিজ, মোদি কোথায় চুরি করলো? এবার আপনি প্রমাণের কথা বলছেন। পেয়েছেন মোদিকে নাকি? না না, আপনাদের মতো মোদিকে চোর। আচ্ছা যখনই উত্তর নেব, যখনই কথা বলি তখন অন্য জায়গায় চাকরি চুরির কথা কেন আমি উত্তর চাই? আমরা এগুলো ছেড়ে দিন আপনি সব, প্লিজ আপনাকে এগুলো আমি বলছি না, অনেক সহ্য করি না। ব্যাপারটা হচ্ছে যখন উত্তর থাকে না, মোদি প্রমাণ দিন, প্রমাণ দিন, প্রমাণ দিন, আগে প্রমাণ দিন, একটা তথ্য দিন। ভারতের প্রধানমন্ত্রী একটা তথ্য দিন। এসআইআর কেন হচ্ছে? আপনাদের মতো চোর পাচ্ছেন নাকি? আমি ব্যক্তিগত আমি উত্তর নেব, আমি উত্তর নেব, ব্যাস উত্তর 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 দিন। হ্যাঁ উত্তর দিন। আপনি কোন সাহসে মোদিকে আপনি চোর বলেন? প্রমাণ ছাড়া এখনি প্রমাণ চাইছিলেন, প্রমাণ চাইছিলেন। বেশ উত্তর অডিও সামনে দিন, বিমলদার উত্তর, অডিওটা
এই ধরনের কথা ভবিষ্যতে বলবেন না। তাহলে পরের দিন আপনার নামে 10টা এফআইআর হবে, পরের দিন 10টা এফআইআর হবে আপনার নামে। আমি সব মানুষকে বলবো যারা মোদিকে চোর বলে কালকেই সব থানায় এফআইআর করুন। তবে দেখুন এই এফআইআর গুলো রেখে দিন, পরে এদের হিসেব নেবো। উত্তর নেব স্যার। এবার বলি, একদিন আমার মনে আছে ধর্মতলায় কি কাজে গিয়েছিলাম, একটা দল মিছিল করছে, গলায় প্লাকার্ড ঝোলানো আছে আমরা সবাই চোর। এই পশ্চিমবঙ্গের শাসক দল বুঝেছিলাম যে ঠিক চিনেছে নিজেদের। দ্বিতীয় কথা, কৃষ্ণনগরে একজন এমপি একজন এমএলএ তাকে লক্ষ্য করে বলছেন তুই চোর, তোর বউ চোর, তোর ছেলে চোর, তোর 14 গোষ্ঠী চোর, মানে ধারাপাত পড়ার মতো। আমরা কিচ্ছু বলছি না, নিজেরাই নিজেদের চোর বলছে। এই কেরালা একটা বেরিয়েছে না, মস্তিষ্ক খেকো এমিবা, মাথায় ঢুকে মাথা খেয়ে নিচ্ছে মস্তিষ্ক, মানুষ মরে যাচ্ছে। এটা হচ্ছে চাকরি খেকো সরকার। এই লোকগুলো চাকরি খেয়ে নিয়েছে, মাথায় টান পড়েছে স্যার। হ্যাঁ, টান কিভাবে পড়বে আমি বলছি। আচ্ছা, খালি লজিকগুলো ভেবে দেখো তো। এই এসএসসি কথা ছেড়ে দাও, উনি ঠিকঠাক কাজ করলেন, ওনাকে সরিয়ে দেওয়া হলো, রিওয়ার্ড পেলেন না, ওনাকে বলা হলো আপনি পদত্যাগ করুন। উনি কেন সে তো উত্তর না, আমি খালি লজিকগুলো বলছি। এবারে প্রাইমারি স্কুল বোর্ডে এসো, প্রাইমারিতে যাকে চেয়ারম্যান করা হয়েছিল উনি 2011 সালে নির্বাচনে লড়াই করে হেরে যান। সাধারণ লজিক কি বলে, এই লোকগুলোকে কোনো এই ধরনের চাকরি দেওয়ার পোস্টে নেওয়া হবে না, কারণ তারা একটা দলের লোক। সিপিএমও যেটা করতো, দলের লোককে নিত, একটা সামনে রেখে দিত আর কি, সেই লোকটা নির্বাচনে লড়েনি, তাকে রেখে দিত। এরা তাকেই 2012-তে ওই প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান করলো, প্রাইমারি কমিশনের। আচ্ছা, চললো, অনেকে বাদ যায়, সে বাদ গেল না। 2021 সালে নির্বাচনে লড়ে জিতলো, নির্বাচনে লড়ার সময় পদত্যাগ করলো, নির্বাচনে লড়ে এমএলএ হলো, তারপর আবার তাকে প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান করা হলো। এবার বলো তো কে করে? প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান কি আমরা করি না, তুমি করো, কে করে? অ্যাপয়েন্টমেন্টটা কে দেয়? লজিক দেখো। এবার এই লজিকগুলো আমি তো ধরিয়ে দিলাম। এই নির্দেশগুলো সর্বোচ্চ জায়গা থেকে ছাড়া কি আসে? উনি যেরকম ফোন পেয়েছিলেন, নিশ্চয়ই বাকিরাও ফোন পেয়েছিল। তাকে 2012 থেকে 2022 অব্দি, তার মধ্যে 2011-তে নির্বাচনে জেতার পরে চেয়ারম্যানকে রাখলো। আজকে সে চুরির অভিযোগে কত বছর জেল খেটেছে তুমি বলো? নাম বলি, মানিক ভট্টাচার্য, মহান ব্যক্তি, তিনি জেল খেটেছিলেন এতদিন কি করে স্কুল প্রাইমারি বোর্ডের উনি চেয়ারম্যান ছিলেন আপনারা বলুন। এই লজিক পাশাপাশি রাখলেই তো বোঝা যায়। এখন বেলে রয়েছেন, তাহলে বেলটা কি করে পেলেন? জেল তো করছেন, না বেলটা তাহলে কি করে পেলেন? যতক্ষণ না কাউকে আইনজীবী বলে কি হবে? আপনি বলুন, আপনি আইনজীবী তো, আমার তো মনে হচ্ছে আইনটা আপনার কাছে শেষ করুন, শেষ করুন। আরে আইনজীবী হয়ে কথা কেন বলছেন? উনি বেল পেয়েছেন মানে কি ছাড়া পাচ্ছেন? What type of lawyer you are বলতে আমি বাধ্য হচ্ছি। আমি সরি টু সে, আপনার আইনের নলেজ নিয়ে আমি প্রশ্ন করছি আজকে। আপনার আইনের নলেজ নিয়ে আমি প্রশ্ন করছি। আরে লোকটা জামিন পেয়েছে, তাহলে আপনি কেন বলছেন যে উনি চোর? এক সেকেন্ড, আপনি তো জেল কেটেছে। আরে বাবা, আমি চোর বলিনি, আমি একবার ওকে চোর বলিনি, জেল কেটেছে বলেছি। আপনি জেল কেটেছে, সেখানে জেল খাটেনি নাকি? শ্বশুর বাড়ি ছিল, মাথা ব্যথা গেছে মনে হচ্ছে। ও কি জেলে ছিল না শ্বশুর বাড়িতে ছিল? বেল পাওয়া মানে নির্দোষ নাকি? বেল পাওয়া মানে নির্দোষ। আমি একবারও কিন্তু চোর বলিনি। আমি আইন মেনে কথা বলি। আপনি একা আইন বোঝেন না, আমি আইনটা বুঝি। সময় কম ম্যাডাম, আপনি একা আইন বোঝেন না, আমি বুঝি। আমি চোর বলিনি, কিন্তু এতদিন জেল খেটেছে কি খাটেনি? আর চোর বলেছে তার দলের এমপি। আরে তার দলের এমপি বলেছে তুই চোর, তোর বউ চোর, তোর ছেলে চোর, তোর 14 গোষ্ঠী চোর। আরে ধারাপাত আমরা পড়েছি নাকি? নিজেরাই নিজেদের চোর বলছে। আমি একবারও চোর বলিনি, আমি খালি বলেছি লোকটা জেল খেটেছিল কি খাটেনি। ঠিক স্যার, জেল খেটে বেরিয়েছে। এখান থেকে আমি আজকে দ্বিতীয় তাকে যে নিয়োগ করেছে তার সঙ্গে কানেকশন আনতে অসুবিধা নেই। ঠিক, কানেকশনটা একটা লাইন বলি, সেটা হচ্ছে অযোগ্যদের চাকরি বাঁচাতে মন্ত্রিসভাকে দিয়ে ওই কি অদ্ভুত সুপার নিউমারি চালু করেছিল। আমি লজিকগুলো বলিয়ে দিলাম, মানুষকে বলছি আপনারা আপনাদের মধ্যে সিদ্ধান্ত। যা চাকরি তার চেয়ে আরো বেশি চাকরি আমি ক্রিয়েট করে ফেললাম, যাতে যারা দুর্নীতি করেছে তাদেরকে ঢুকিয়ে দেওয়া যায়। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ কি সলার অগ্নিবাণে আপনাদের স্ক্রিনে, এরপরে যাব ফিরদৌস শামীমের কাছে। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ,
মমতার মদতেই কি নিয়োগ দুর্নীতি শুরু হয়েছে, এটা কি মনে হচ্ছে? এই সমস্ত তথ্য এক জায়গায় করলে আমি যাব ফিরদৌস শামীমের কাছে। ফিরদৌস শামীম, একটু আগে আমি কথা বলছিলাম, চিত্তরঞ্জন বাবু আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন কিশোর অগ্নিমানে। তিনি বলছিলেন মুখ্যমন্ত্রীর ফোন আসে, তিনি বলেন আপনি এসএসসি চেয়ারম্যান পদ গ্রহণ করুন। পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায় এবং অন্যান্যরা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে চাপ দিতে থাকেন দুর্নীতি করতে, দুর্নীতি না করাতে সরিয়ে দেওয়া হয়। আমরা কি কানেকশন টানতে পারি না? মুখ্যমন্ত্রীর মদতে দুর্নীতি শুরু, এই প্রশ্নটার উত্তরে আপনি কি বলবেন? বলুন স্যার। দেখুন, আমি প্রথমেই বলি, মুখ্যমন্ত্রীর সঙ্গে একই ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন যখন তাকে দলে ঢোকান আপনার পরেশচন্দ্র অধিকারীর কথা মনে থাকবে। পরেশচন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে ইন্টারভিউ না দিয়ে চাকরি দেওয়া। মুখ্যমন্ত্রী, আপনাদের মনে থাকবে, এই যে রায়, সুপ্রিম কোর্টের রায়ের পরে সকল ছেলে মেয়েকে তারা এই নেতাজি ইন্ডোরে ডাকলেন, ইন্ডোরে ডেকে তা বললেন যে যোগ্যদের সঙ্গেও আছি, পরবর্তীতে অযোগ্যদের বিষয়টিও দেখে নেওয়া হবে, আপনাদের প্রত্যেকের সঙ্গে আছি। আর মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটে 5ই মে 2022 আমি একটা ক্যাবিনেট মেমোরেন্ডাম দেখাচ্ছি। সেই ক্যাবিনেট মেমোতে মুখ্যমন্ত্রী যে ক্যাবিনেটে উপস্থিত, সেখানে এই ক্যাবিনেট মেমো বলছে টোটাল 12,905টি ভ্যাকেন্সির মধ্যে নবম দশমের 10,815টি পদ ফার্স্ট রাউন্ড থেকে থার্ড রাউন্ড পর্যন্ত নিযুক্ত হয়েছে এবং টোটাল কাউন্সিলিং হয়েছিল 8 রাউন্ড। তাহলে পরবর্তী 5 রাউন্ড যে অবৈধ, সেটা মুখ্যমন্ত্রী তার ক্যাবিনেট নোটে 5 মে 2022 স্বীকার করছেন। তাহলে যখন 2025 সালে সুপ্রিম কোর্ট রায় দিল, তারপরে বলছেন যে না আমি প্রত্যেকের সঙ্গে আছি। তাহলে 2022 সালে তিনি ঠিক কথা বলেছিলেন না 2025 সালে তিনি ঠিক কথা বলছেন? তাহলে বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মিথ্যা বলছেন। এবার এই মুখ্যমন্ত্রী এই মিথ্যাচারের শুরু ওই 2022 সালে নয়, তার আগে থেকে শুরু হয়েছে। এই রায় দেওয়ার সময়, এসএসসি রায় দেওয়ার সময় যে 5 সদস্যের কমিটি তৈরি করেছে, আপনাদের মনে থাকবে যে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে মুখ্যমন্ত্রীর সেই বিখ্যাত বক্তব্য যে এই ছেলে মেয়েদের বিষয়টি দেখে নিও, পরবর্তীতে 5 সদস্যের একটা কমিটি তৈরি করে দিয়েছিল। সেই আদালত সেই 5 সদস্যের কমিটিকে ইললিগাল কমিটি হিসেবে ডিক্লেয়ার করেছিল এবং সেই 5 সদস্যের কমিটি তৈরি করতে কে বলেছিল? এই পার্থ চট্টোপাধ্যায়কে, মুখ্যমন্ত্রী নিজে। তাহলে মুখ্যমন্ত্রী যে কমিটি তৈরি করেছিল সেই কমিটিকে আদালত ইললিগাল বলল। 2022 সালে ক্যাবিনেটে বলছেন ফার্স্ট রাউন্ড থেকে থার্ড রাউন্ড পর্যন্ত বৈধ, তারপরে 2025 সালে এসে বলছেন যেন সুপ্রিম কোর্টের রায়টা অবৈধ, অথচ নিজের ক্যাবিনেট মেমো হচ্ছে এই 5 মে 2022 ক্যাবিনেট মেমো, স্পষ্টত তার বলা আছে। এবার আমি বলছি যে দেখুন, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন কাজ থাকে, রাজ্যের প্রশাসন মানে তো শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয়, তা একেবারে একদম জেলা এসপি থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত, আইবি থেকে শুরু করে বিডিও পর্যন্ত। আচ্ছা, এত বড় দুর্নীতি হয়ে গেল, কেউ কিচ্ছুটি জানলো না? সবাই সবকিছু জানলো, মুখ্যমন্ত্রীকে কেউ খবর দিল না নাকি? মুখ্যমন্ত্রী সেই সমস্ত খবর পাওয়ার পরেও নিশ্চুপ ছিলেন? এই প্রশ্নের উত্তর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে। বেশ, 30 সেকেন্ড সুমন, প্রত্যেকের কাছে আমি যাওয়ার চেষ্টা করছি। 30 সেকেন্ড প্রিসাইজ। মুখ্যমন্ত্রী সাক্ষাৎ চেয়েছি, যোগ্য তালিকা দিন, বারবার বলেছেন সন্তান স্নেহে আমাদের ডেকে নিন, ডাকেননি। আমরা এসএসসির মাননীয় চেয়ারম্যানকে আজকেরও আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি, 22 সেপ্টেম্বর 2025 যোগ্য তালিকা আপ টু ডেট ভ্যাকেন্সি দিন। আর দিদি আমাদের বলছেন কোন দেশের নাকি আমরা শিখছি, আমরা কি অযোগ্য? আমরা আন্দোলন করতে জানি, আমরা দেখিয়ে দেব। সুতরাং শান্তিপূর্ণভাবে আমরা এসএসসি অভিযানে যাব। আমাদের পরিষ্কার বক্তব্য, যোগ্য তালিকা দিন। SLST 1 কোথায় গেল? SLST 2 এখানে নদিয়ার জেলার বেতাই হাই স্কুলে মোবাইল ডিভাইস নিয়ে পরীক্ষা হয়েছে। জঙ্গিপুর, উত্তরবঙ্গ। এসএসসির মাননীয় চেয়ারম্যান বিবৃতি দিয়ে জানাক সেই তো ভুল, তিনি বিবৃতি দিয়ে জানাক তিনি একজন গ্রেপ্তার হয়েছে। সুতরাং এই যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে এই একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আবার বাতিলের দাবি জানাচ্ছি। স্যার 30 সেকেন্ড দিচ্ছি স্যার, এরপর একটু যদি দর্শকদের বলেন আর কি এক্সপেক্ট করা যায় স্যার, আর কি বেরিয়ে আসবে বিস্ফোরক? প্রতি মুহূর্তে এমন তথ্য বেরোচ্ছে, মানুষ চমকে উঠছেন। বলুন স্যার, 30 সেকেন্ডস। দেখুন, এখন যেটা হচ্ছে যে এসএসসির উপর দায় পড়েছে, সে যদি চাপের পরে বাধ্য হয়ে ডিসক্লোজ করে তাহলে তো ব্যাপারটা মিটে গেল, তা নাহলে এই টানাপোড়েন চলবে, চলতে থাকবে, অশান্তি চলতে থাকবে। এবং এটা বোধহয় উচিত ছিল এসএসসির, আমি যতদূর মনে করি এসএসসি চেয়ারম্যানের ফাংশনের হিসাবে। আর একটা কথা, আপনাদের টিভির মাধ্যমে সমস্ত যারা এই চ্যানেলটা দেখছেন তাদেরকে আমি বলবো, আজকে আমাকে
অ্যাসপারশন করা হয়েছিল যে আমি বায়াসড হয়েতে নাকি যেহেতু বিজেপিতে জয়েন করেছি সেই জন্য বিজেপির হয়ে কাজ করছি। ব্যাপারটা আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা যখন আমাকে ডেকেছেন অ্যাজ এ চেয়ারম্যান, আমি কোনো পলিটিক্যাল কথা বলিনি। আমার এক্সপিরিয়েন্স থেকে কোনো চ্যানেলে কোথাও অ্যাজ এ চেয়ারম্যান হয়ে বসে কোনো ধরনের রাজনৈতিক কথা আমি বলিনি। টেকনিক্যাল কথা যতটুকু আমার জানা আছে, যেটা উচিত সেইটুকুই বলেছি, তার বাইরে আমি বলি একদম সময় কাজে কাজে যখন আমাকে অ্যালিজ করা হয় যে পলিটিক্যালি বায়াসড হয়ে, আই স্ট্রেট ডিনাই 10 সেকেন্ড করে আমি পাবো, আর ম্যাক্সিমাম 10 থেকে 15 সেকেন্ড। 10 সেকেন্ড আমি উত্তর দিতে দিচ্ছি। শবনম ম্যাডাম, এত অভিযোগ উঠলো, উত্তর আপনার। এটা এখন বিচারাধীন, ওনাকে উইটনেস বক্সে ডাকা হয়েছে এভিডেন্সের জন্য। এখন এই বিচার প্রক্রিয়াটা চলছে, আমরা দেখতে চাই যে বিচার কিভাবে চলছে সেইভাবে। এবং বুঝলাম। 10 সেকেন্ড স্যার। বিমল স্যার, একদম সময় কম। দেখো, দুনিয়ার সব দলেই ভালো মন্দ থাকে। আমি বিজেপির প্রতিনিধি, তুমি যদি আমাকে বলো যে আপনার দলে কি সবাই ধোয়া তুলসী পাতা, নিশ্চয়ই আমি সেটা বলতে পারবো না। ভালো মন্দ সব জায়গায় আছে, কিন্তু দুনিয়ার যত চোর চিটিংবাজ এই একটা দলে গিয়ে হাজির হয়েছে। যত ধরো কোথায় বোলপুরের চাঁদু থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সবকটা চোর একটা জায়গায়, এই চোরেদের দল, এ নিয়ে আর কিছু বলার নেই। ফুল চোর, ফুল চোর 2026-এর পরে পাবলিকেদের বুঝে নেবে, বলে দিলাম। পাবলিককে বলতে বুঝে নিয়ে আমরা এই বলে শেষ করতে হচ্ছে। আজকে আমাদের সঙ্গে চিত্তরঞ্জন স্যার ছিলেন। হ্যাঁ স্যার, একদম সময় শেষ। চিত্তরঞ্জন, আমরা সেই খবরও দেখিয়েছি, আমরা আগামীকালেও দেখাবো। চিত্তরঞ্জন স্যার আমাদের সঙ্গে ছিলেন। বিস্ফোরক কয়েকটা তথ্য উঠে এলো, আরও উঠে আসবে। প্রশ্ন উঠছে, কেউ একজন কাউকে নির্দেশ দিলেন ফোন করে আপনি চেয়ারম্যান হন, তারপর সেই ব্যক্তির ওপর চাপ এলো, সেই যিনি ফোন করেছেন মুখ্যমন্ত্রী, তার শিক্ষামন্ত্রী, তৎকালীন শিল্পমন্ত্রী, যে আপনাকে দুর্নীতি করতে হবে, না করলে পরে তাকে সরিয়ে দেওয়া হলো। কানেকশনটা স্পষ্ট নয়, আপনার কাছে স্পষ্ট নয়, আমাদের কাছে স্পষ্ট নয়, স্পষ্ট। ছোট্ট বিরতির পর ফিরছি বড় ব্রেকিং নিউজ নিয়ে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজ, নিয়োগ দুর্নীতিতে বীরভূম জুড়ে ইডির হানা, কিশলয়ের অগ্নিবাণে ব্রেকিং নিউজ। মুরারইয়ের পাইকরে হানা ইডির। কিষাণ মান্ডিতে তল্লাশি চালাচ্ছে ইডি, আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। প্রায় 8 ঘন্টা তল্লাশি চালান ইডি। একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছে। লেনদেনে প্রায় 20 লক্ষ টাকার গরমিল রয়েছে, সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কিশলয়ের অগ্নিবাণে বড় ব্রেকিং, লেনদেনে প্রায় 20 লক্ষ টাকার গরমিল, সূত্র মারফত খবর। একাধিক প্রভাবশালীর সঙ্গে লেনদেন হয়েছে, সূত্রের খবর। কৃষি সহ অধিকর্তার অফিসেও হানা দেয় ইডি আধিকারিকরা। চন্দ্রনাথ সিনহা কি জেলে যাবেন, প্রশ্ন উঠে আসছে, কারণ ধীরে ধীরে এই সমস্ত তথ্য কোন দিকে যাচ্ছে সেই প্রশ্নও কিন্তু উঠছে। রিপাবলিক বাংলা, জ্যাক অলিভল স্টুডিও থেকে এতক্ষণ দেখছিলেন কিশলয়ের অগ্নিবাণ। ফিরছি ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।